পরে বুঝলাম এরকম দয়ালু তো কেউ হন না, পরে বুঝতে পেরেছি। আমরা প্রতিজ্ঞা করছি, ডিক্লারেশন দিচ্ছে তখন, মালিকের কাছে ডিক্লারেশন দিচ্ছে তখন তারা দুজনে। শ্লোকটা কি? শির নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনেস্তু ভবত্তনূনাম। মাথাটা দিয়েছ ভগবান তোমার শ্রীপাদ পদ্মে, তোমার ভক্তের শ্রীচরণে অবনত থাকল। কান দিয়েছ তোমার কথা গুণগানেতে নিযুক্ত করলাম। শ্রবণ দিয়েছ তোমার শ্রীমূর্তি দর্শনে নিযুক্ত করলাম। সবগুলো বলে যাচ্ছি। মানস্তব পাদায় উর্ণ, সবটা খুব সুন্দর ওখানে বলছেন। কৃষ্ণ তখন হাসছেন তাকিয়ে তাকিয়ে। বালগোপাল তখনও টানছে, সে উদুখল উখলিটা তখনও টানছে, উখলিটা তখনও টানছে। তারপরে তিনি বলছেন, হ্যাঁ প্রথমে আমার ভক্ত নারদ ঋষির পরে তোমরা একটু অসন্তুষ্ট হয়েছিলে, সেটা বুঝতে পেরেছি আমি, কিন্তু এখন তোমাদের ভুল ভেঙে গেছে না? এখন বুঝলাম যে তোমার ভক্তই আমাদের একমাত্র রক্ষা পাবে, এটা বুঝে গেছি। আমাদের সব দোষ ত্রুটি ক্ষমা করো, আর আমরা কি করবো অনুমতি করো, কি করবো আমরা? তখন বলছেন, তোমরা এখন স্বর্গে যাও, কিন্তু আমার প্রতি তোমাদের যে প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছে এটা কখনোই নষ্ট হওয়ার নয়। ভগবানে যার প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছে তার কি এই স্বর্গ লাভ হয়? প্রাকৃত স্বর্গ বৈকুণ্ঠবতী ভগবান পাঠিয়ে দিলেন সেখানে। ধনকুবেরের ছেলে যাওয়ার কথা, তাদের স্বর্গে টর্গে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছেন না তো সেখানে। উত্তরাষ্ট্রাঙ্গে দেশি বলা আছে উত্তরের দিক। উত্তরের দিক কোনটা? কম্প্রেসর কাটা উত্তরের দিকে থাকে না? কম্প্রেসর কাটা কোন দিকে থাকে? উত্তর দিকে থাকে না? নর্থ সবসময়। মেরিনার্স কম্পাস কাটাটা উত্তরে থাকে সবসময়। ওই দিকে নাবিকগণ সব দিক ঠিক করে সমুদ্রে। তো উত্তরের সঙ্গে দিশি কেন বলা আছে ভাগবতে? উত্তর দিকে গেল তারা, বৈকুণ্ঠে যাওয়ার পথ উত্তর দিক, উত্তরাখণ্ড, উত্তরামার্গ। না, স্বর্গে যাবে কেন? স্বর্গ তো দুদিনের ব্যাপার। এই যারা এই সংসারে কাজ টাজ করে, কিছু পুণ্যি টুণ্যি করে, তার ফলে তারা স্বর্গে যায়। এইদিন স্বর্গ কেন, ব্রহ্মলোক পর্যন্ত। ভূলোকে বাস করছি আমরা, এর উপরে হলো ভূবলোক। ভূবলোক মানে পিতৃলোক। থার্ড ডাইমেনশনে হলো স্বর্লোক, স্বর্গ। তারপরে মহাজন তপ সত্য। এই সত্য লোক হলো আমাদের ব্রহ্মার সিট। লোকপিতামহ ব্রহ্মার স্থান হলো সত্যলোক। তিনি ওইখানে থেকে 14 ভুবনকে কন্ট্রোল করছেন। ভূর ভুবস্বর মহাজন তপ সত্য তল অতল নিতল সুতল তলাতল রসাতল সাতল, এই 14 ভুবনকে কন্ট্রোল করছেন। তারপরে বিরজা, যেখানে প্রকৃতির সৃষ্টি 17 গুণ সাম্যাবস্থা লাভ করেছে। তারপরে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠের মধ্যে আবার উন্নততর উন্নততম প্রকোষ্ঠ। যারা রাধা গোবিন্দের সেবা যারা করেন, তারা রাধা গোবিন্দের সাক্ষাৎ সেবা পেয়ে যান। কথা লেখা আছে শাস্ত্র, কিন্তু অধিকার অনুসারে। সকলের অধিকার সমান না। শান্তদাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই সব রসে সকলের সমান অধিকার নাই, হবে না। মূলেতে জীবাত্মার স্বরূপে যার যে রস আছে সেই রস সর্বোত্তম। কথা হলো এই, একজন শান্ত রসের সেবক তিনি কখনো ডাইভার্টেড হবেন না দাস্য রসে। একজন দাস্য রসেই সেবক আত্মার স্বরূপে যদি তার সেই রস আছে,
তিনি কখনো এই রসেতে বাৎসল্য রসের অধিকার পাবেন না, এ কথাই লেখা আছে। তস্যধিকারে যা নিষ্ঠা সগুণ পরিকীর্তিত, ভাগবতের শ্লোক। স্বীয় অধিকার নিষ্ঠা বিচার করতে হবে, শাস্ত্রে বুঝানো আছে। আর এটার বিপর্যয় হলো দোষ, আর ওর স্বীকৃতি মেনে নেওয়াটাই হলো গুণ। উল্টো পাল্টা বললে হবে না। একজন দাস্যরসের সেবক বা সেবিকা, তিনি মধুর রতিতে কখনো সেবা পাবেন না, পেতে পারেন না। ওটা হবে না, চেঞ্জ হয় না, ওভাব চেঞ্জ হবে না। স্পেশাল রূপে কখন? আর স্পেশাল রূপে যদি হয়, তার ভিতরে আছে ওটা, হয়তো প্রস্ফুটিত হয়নি, প্রকাশিত হয়নি, এটা প্রকাশিত হলো, এমন ব্যাপার, শিখেছ হবে, কিন্তু আদপেই নেই। সুরকিকে তুমি পেশাই করো, তার থেকে তেল বেরোবে কেন? তোমাদের তেল নাই। তৈল উৎপাদিত হওয়ার পটেন্সি শক্তি ওর ভিতরে নাই, কিন্তু তেল যার থেকে হবে সেই জাতীয় জিনিসকে পেশাই করলে তেল পাওয়া যাবে। সর্ষে পেশাই করলে তেল পাওয়া যাবে, মুংফলিকে পেশাই করলে তেল পাওয়া যাবে, নারিয়েলকে পেশাই করলে তেল পাওয়া যাবে, তিলকে পেশাই করলে তেল পাওয়া যাবে, যদি যদ্যপি তিল থেকেই তৈল। বস্তু উৎপাদিত হওয়ার পটেন্সি যার মধ্যে আছে, তার থেকে সেই জিনিসটা পাওয়া সম্ভব। কার্যকারণবাদ, কজ অ্যান্ড ইফেক্ট থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে দার্শনিক জগতে। উল্টো পাল্টা বললে তো হবে না। বস্তুর মধ্যে সে ভালটাতে থাকাছেই, তবে তো তার থেকে আমি কিছু পেতে পারি। ওই সেদিন কথা হচ্ছিল, কোথায় ওটাও শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে বক্তৃতা করলাম, সেইখানে কতগুলো পয়েন্ট এসেছিল, তো ওইখানে আমি বললাম কথাটা, সুরকিকে পেশাই করলে তার থেকে তেল পাওয়া যায় না, কিন্তু তৈল উৎপাদিত হওয়ার পটেন্সি পাওয়া যাবে ওই রকম শস্য দানা থেকে। বিচারের কথা তো উল্টো। ওখানে বলেছিলাম যে পাশ্চাত্য দার্শনিকদের বিচারে একটা নাস্তিক্য ভাব আছে, কি আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড। শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়েছে। যারা ফিলোসফি পড়ছে, দর্শন, এইসবগুলো শেখানো হচ্ছে আজকাল, বাজে কথা। শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি, আউট অফ সামথিং সামথিং হ্যাজ বিন ক্রিয়েটেড। এটা হলো সত্য কথা, বাস্তব দর্শন। আমি ওই জিনিসটা খুঁজতে খুঁজতে দেখলাম কি, অক্সফোর্ড ডিকশনারি চেম্বার্সের মধ্যে পেলাম গীতার শ্লোকের কোটেশন। না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত, ওই শ্লোক পেলাম। আমি বললাম, বারে, এত আচ্ছা বিচার নিয়েছে। ইংরেজির নাম করা ভোকাবুলারি তার মধ্যে এসে গেছে বিচারটা, আর বেশ সুন্দর দিয়েছে। সেখানে দিয়েছে আউট অফ সামথিং সামথিং কামস, আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড। একটা বাজে কথা, একটা অযৌক্তিক কথা। সেটা প্রমাণ দিয়েছে গীতার ওই শ্লোক, না শত বিদ্যতে ভাব। আর সত্যি তত্ত্ব দর্শনে তাই। তার মানে পজিটিভ সামথিং থেকে জগৎ সৃষ্টি হয়েছে, নেগেটিভ থেকে জগৎ সৃষ্টি হয়নি, পজিটিভ থেকে। আর সেই কথা গীতা ভাগবতের মধ্যে সব জায়গায় লেখা আছে, প্রমাণ করতে পারা যায়। মাকিজি মেনশন দোজ শ্লোকস। মায়া অধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। এই শ্লোক প্রমাণ। মায়া অধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম। Under my guidance, Prakriti can do something. Nature can create something. এই কথা বলছি। Under my guidance. ভগবানের গাইডেন্স বাদ দিয়ে কিছু হবে না, চলবে না। প্রকৃতিবাদী বলছেন প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হচ্ছে, কিন্তু পুরুষের সাহায্য ছাড়া চলবে না। ওইখানে বুঝিয়ে দিয়েছেন। খুব ক্লিয়ার কাট এক্সপোজিশন আছে। শিলিগুড়িতে এক জায়গায় বহু আগে, প্রায় 15-16 বছর আগে একবার এক অনুষ্ঠানেতে ওইরকম ধরনের আমি ওই প্রকৃতিবাদ খণ্ডন করেছিলাম।
তো সেখানে আমি বললাম মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। মহৎ ব্রহ্ম সেখানে প্রকৃতিকে বলছেন, কৃষ্ণ বলছেন, ভয়ঙ্কর কথা। সর্বভূতেষু কৌন্তেয় মূর্তয়া সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজ প্রদপিতা। চালাকি চলবে না, ও সব শ্লোকের ব্যাখ্যা এদিক ওদিক করা চলবে না, একবার ক্লিয়ার কাট এক্সপোজিশন। ভগবান ছাড়া কে আছে জগতে? অনন্ত বিশ্ব সৃষ্টিতে তাকে বাদ দিয়ে কার কি পরিচয় আছে? কোন ছেলে মেয়ে যদি তারা নিজের গার্জিয়ানকে যদি অস্বীকার করে, সেই ছেলে মেয়েদের সন্তানের কোন প্রতিষ্ঠার কোন ক্ষেত্র আছে কিনা, তাদের অস্তিত্ব প্রমাণের কোন ক্ষেত্র আছে কিনা বলুক। কোন ছেলেকে বলা হলো এই তোর বাপের নাম কি, তো যদি চুপ করে থাকে গালাগালি দেবে না সমাজ? সঙ্গে সঙ্গে উনি গালাগালি, এই লেজিটিমেট সন, একবারে জারদ সন্তান বলে গালাগালি সঙ্গে সঙ্গে। আমাদের দেশে পিতার নাম জিজ্ঞাসা করা হয়, হোয়াটস ইউর ফাদার্স নেম বলা হলো। পাশ্চাত্য দেশে ফাদারের ঠিক নেই তো, সেই জন্য ওদের মাদারের সম্পর্ক, মায়ের ঠিকানা, মায়ের সম্পর্ক, এইসব জিনিসগুলো বুঝবার আছে। ও দেশে আবার এটা অফেন্স আইন অনুসারে মায়ের নাম জিজ্ঞাসা করার রীতি আছে। আর ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ানের ভিতরে বাপের নাম জিজ্ঞেস করার আছে, ফাদার্স নেম বুঝতে হবে। একটা শব্দ আছে ওদের আন্ট, কেমন আঙ্কেল অ্যান্ড আন্ট। আঙ্কেল মানে কি কাকা, খুড়া, জ্যাঠা, সব কিছু। আর আন্ট মানে কাকি, খুড়ি, জেঠি, পিসি, মাসি সব। কিন্তু ভারতীয় এতে তা নাই, কিন্তু সব পৃথক পৃথক অস্তিত্ব, পৃথক পৃথক সম্পর্ক, সম্বন্ধ। আবার কাকি, খুড়ি, জেঠি, পিসি, মাসি এরকম বললে কিরকম হয়? যেন চড় মারছে, যেন ঝাঁটা মারছে যেন। আর ওর সঙ্গে একটা করে মা লাগিয়ে দাও তো, কাকিমা, খুড়িমা, জেঠিমা, পিসিমা, মামিমা, মাসিমা, ওর সঙ্গে একটা স্নেহের ভাবটা এসে যাচ্ছে, স্নেহ মমতা জিনিসটা এসে যাচ্ছে। আর যে ঋষিগণের চিন্তা, সমাজ ব্যবস্থা এত সুন্দর, এটা চিন্তা করা যায় না। ওই সমাজ ব্যবস্থা তো পাশ্চাত্য দেশে না হয়নি, তাই কত গরিমা, কত অহংকার। কি হবে? কুমার দেবকী নন্দন নন্দ কুমার বৃন্দাবনাঞ্চন গোকুল চন্দ্র কন্দ পলাশন সুন্দর রূপ নন্দিত গোকুল বন্দিত পাদ। বেশ খুব সুন্দর ললিতপূর্ণ পদ, মধ্যাচার্যের লেখা 12টা স্তব। তো ওই স্তব দেখি গান হচ্ছে, তো ভালো, তো শুনিনি আগে কখনো। তো ওই দেশে তো ওগুলো চলে, তো দক্ষিণ দেশে মধ্যাচার্যের যে গোপাল না, ওই যে দধিমন্থন দণ্ড ধরে আছে, ওই মূর্তি পেয়েছিলেন। তখন ওই জাহাজ যাচ্ছিল তিলক নিয়ে গোপীতলাও থেকে, ওই গিয়ে এক জায়গায় বেঁধে গেছে, সমুদ্রেতে এক জায়গায় বেঁধে গেছে, আরব সাগরে এক জায়গায়, কোথায় জাহাজ মানে কোথায় পাহাড় টাড়ে কোথায় কোন রকম কিছু একটা হয়েছে, আর নড়ে না সেখান থেকে। কাছাকাছি ওইখানে বসেছিলেন মধ্যাচার্য পাড়েতে, সমুদ্রের পাড়েতে, আর জাহাজ চলে না। তখন ওই নেবে এলো, যিনি সওদাগর, যিনি যাচ্ছিলেন মার্চেন্ট, তিনি নেবে এলেন একটা ছোট নৌকা করে, নিয়ে ওই সাধুর কাছে এলেন। বাবা, আমার এই জাহাজখানা আটকে গেছে, আপনি কোন রকম ব্যবস্থা করে দেন। তারপরে আচ্ছা যান। গিয়ে আবার
জাহাজ আবার চলতে শুরু করেছে। তখন বলে তাহলে তো সাধু বাবাকে কিছু দিতে হয়। কি দেবে? তিলক নিয়ে যাচ্ছেন, তিলক ভর্তি জাহাজ, খুব বিরাট একটা তিলকের চাংড়া একটা এনে ওকে দিয়ে গেলেন। তো যেই রেখেছে আর তিলকের চাংড়া দুই টুকরো হয়ে গেছে লম্বা ভাবে। তার থেকে বেরিয়েছেন ওই গোপাল। ওই গোপাল বেরিয়েছেন দধিমন্ত না, খুব বিরাট মূর্তি। সেই মূর্তি ওজন কি 8 মণ 9 মণ ওজন সেই মূর্তি। তখন মধ্যরঞ্জনী ঠাকুর আমার কাছে এইভাবে এসেছেন, আমার সেবা নেওয়ার জন্য আমার কাছে এইভাবে উনি আবির্ভূত হলেন। মধ্যাচার্য হচ্ছেন মুখ্য বায়ুর অবতার। 8 মণ 9 মণ ওজন, তো সে ঠাকুরকে নিয়ে উনি চলছেন। ওখান থেকে প্রায় 10 মাইল 12 মাইল ফসকা ক্ষেত্র।